এই অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে আমাদের উত্তর কলকাতার পাথুরিয়াঘাটায় এই নরেন্দ্রপুর আশ্রম পরবর্তী সময়ে যেটি স্থানান্তরিত হয় তার গোড়াপত্তন হয়েছিল এবং আজকে ধীরে ধীরে প্রায় ৮৩ বছর অতিক্রম করে আজ ৮৪তম বর্ষ, ৮৪তম প্রতিষ্ঠা দিবস আজকের এই দিনটি আমরা উদযাপন করতে চলেছি। এই প্রেক্ষাগৃহে যারা উপস্থিত রয়েছেন তাদের সকলকে যথাযোগ্য স্থানে প্রণাম, শ্রদ্ধা, নমস্কার, পূজনীয় সন্ন্যাসী মহারাজদের প্রণাম নিবেদন করি। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের আশ্রমের সম্পাদক পূজ্যপাদ স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি, আমাদের এই আশ্রমের সঙ্গে যার যোগাযোগ সুনিবিড়, বর্তমানে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের অধ্যক্ষ, বিদ্যাপীঠের প্রিন্সিপাল পূজনীয় স্বামী দিব্যসুধানন্দজি মহারাজ। মঞ্চে উপবিষ্ট আছেন আশ্রমের অন্যতম সহকারী সম্পাদক তথা আমাদের এই আবাসিক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পূজনীয় স্বামী একচিত্তানন্দজি মহারাজ, এবং মঞ্চে উপবিষ্ট আছেন আশ্রমের প্রবীণ আশ্রমিক, মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক, রাশিবিজ্ঞান বিভাগ এবং বর্তমানে আমাদের এই আশ্রম পরিচালন সমিতির যিনি বর্তমান সভাপতি ডক্টর প্রশান্ত কুমার গিরি মহাশয়। আমরা অনুষ্ঠান শুরু করব বৈদিক উচ্চারণের মাধ্যমে। বৈদিক স্তোত্র উচ্চারণ করবেন আশ্রমের সন্ন্যাসী মহারাজরা। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। সহনাভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ओम शांति शांति शांति। हरि ओम। शन्नो मित्रः वरुणः शन्नो भवत्वर्यमा शन्न इंद्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि। ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि। तन्मामवतु तद्वक्तारमवतु। अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागुंसस्तनूभिः व्यशेम देवहितं यदायुः। स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ओम शांति शांति शांतिः। हरिः ओम। मधुवातारितायते मधुक्षरन्ति सिन्धवः माद्रीर्न सन्तोषधीः मधुनक्तहुतोषसी मधुमत्पार्थिवगुं रजः मधुदौरस्तु न पिता मधुमान्नो वनस्पतिर्मधुमागुमस्तु सूर्यः माद्रीर्गावो भवन्तु नः। ओम शांति शांति शांतिः। हरिः ओम। पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांतिः। हरिः ओम। तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।
আমাদের বৈদিক স্তোত্র পাঠের মাধ্যমে এই সভার শুভ সূচনা হলো। এবার আনুষ্ঠানিক উদ্বোধন সঙ্গীত, সেটি আশ্রম গীতিও বটে, পরিবেশনায় আমাদের রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুরের নবম ও দশম শ্রেণীর ছাত্রবৃন্দ। কোতার আকাশ ভরা পাখির গান, কোতার আকাশ ভরা পাখির গান, কতই সুমধুর, আহা কতই সুমধুর, মোদের সোনার নরেন্দ্রপুর, মোদের সোনার নরেন্দ্রপুর, মোদের সোনার নরেন্দ্রপুর, মোদের সোনার নরেন্দ্রপুর। ও তার আকাশ ভরা পাখির গান, কতই সুমধুর, ও তার আকাশ ভরা পাখির গান, কতই সুমধুর, কতই সুমধুর, মোদের সোনার নরেন্দ্রপুর, মোদের সোনার নরেন্দ্রপুর, মোদের সোনার নরেন্দ্রপুর, মোদের সোনার নরেন্দ্রপুর। মাঠ ভরা তার সোনার ফসল, দিঘি ভরা তার জল, মধুর হেথায় সকল প্রাণী, মধুর ফুল ফল। মাঠ ভরা তার সোনার ফসল, দিঘি ভরা তার জল, মধুর হেথায় সকল প্রাণী, মধুর ফুল ফল। হেথা সবার তরে সবাই মোরা, এক প্রাণ এক সুর, হেথা সবার তরে সবাই মোরা, এক প্রাণ এক সুর। সোনার নরেন্দ্রপুর, সোনার নরেন্দ্রপুর, মোদের সোনার নরেন্দ্রপুর, মোদের সোনার নরেন্দ্রপুর, মোদের সোনার নরেন্দ্রপুর, মোদের সোনার খ্রিস্টান শিখ হিন্দু মুসলমানে, নাই কোনো ভেদ উচ্চ নিচে, ধনী আর নির্ধনে। হেথা নাই ভেদাভেদ খ্রিস্টান শিখ হিন্দু মুসলমানে, নাই কোনো ভেদ উচ্চ নিচে, ধনী আর নির্ধনে। হেথা সবার মাঝে সবাই রাজে, প্রেমের ঠাকুর, হেথা সবার মাঝে সদাই রাজে, প্রেমের ঠাকুর। সোনার নরেন্দ্রপুর, সোনার নরেন্দ্রপুর, মোদের সোনার নরেন্দ্রপুর, মোদের সোনার নরেন্দ্রপুর, সোনার নরেন্দ্রপুর, মোদের সোনার নরেন্দ্রপুর। ও তার আকাশ ভরা পাখির গান, কতই সুমধুর, ও তার আকাশ ভরা পাখির গান, কতই সুমধুর, কতই সুমধুর। মোদের সোনার নরেন্দ্রপুর, 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 মোদের সোনার নরেন্দ্রপুর। আমাদের আশ্রম গীত হলো 1943 খ্রিস্টাব্দে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল এবং বাংলাদেশে দারুণ দুর্ভিক্ষ। সেই সময় উত্তর কলকাতার পাথুরিয়া ঘাটায় রাসবিহারী মল্লিক নামে একজন ভদ্রলোক পাশাপাশি দুটি বাড়ি রামকৃষ্ণ মিশনকে দান করেন। একটা বাড়ি তখনই রামকৃষ্ণ মিশনকে দিলেন, আরেকটির শর্ত ছিল সেখানে একটি দাতব্য সেবা সদন হবে। কিন্তু রামকৃষ্ণ মিশন থেকে প্রস্তাব দেওয়া হলো
বাংলাদেশের গ্রামেগঞ্জে অনেক গরিব অথচ বুদ্ধিমান ছেলের দুর্ভিক্ষের কবলে পড়ে পড়াশোনা সব বন্ধ হয়ে গেছে। কিছু দরিদ্র ও মেধাবী ছেলেকে যদি একই বাড়িতে রাখা যায় তাহলে সেখান থেকে তারা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে। ভদ্রলোক রাজি হলেন। 1943 খ্রিস্টাব্দের অক্ষয় তৃতীয়ার দিন 3টি ছাত্রকে নিয়ে ছাত্রাবাসের সূচনা হলো। নাম হলো রামকৃষ্ণ মিশন আশ্রম, আর ব্র্যাকেটে লেখা হলো ছাত্রাবাস, স্টুডেন্টস হোম। মঠ থেকে পরম পূজ্যপাদ স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ এসে শ্রী শ্রী ঠাকুর প্রতিষ্ঠা করলেন, আর প্রথম অধ্যক্ষ হলেন স্বামী হিতানন্দজি মহারাজ। এই ছাত্রাবাসের প্রধান উদ্যোক্তা ছিলেন স্বামী অমৃতেশ্বরানন্দজি মহারাজ, পরেশ মহারাজ নামে যিনি পরিচিত ছিলেন, এবং অন্যতম উদ্যোক্তা ছিলেন পূজনীয় স্বামী শারদেশ্বরানন্দজি মহারাজ, যিনি নলিনী মহারাজ হিসেবে খ্যাত ছিলেন। তারপর যারা দায়িত্ব নিলেন, ধীরে ধীরে 3জন অধ্যক্ষের পর সম্পাদক হয়ে, চতুর্থ সম্পাদক হয়ে এলেন পূজ্যপাদ স্বামী লোকেশ্বরানন্দজি। এবং আজকের নরেন্দ্রপুর পূজ্যপাদ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের এই স্বপ্ন সম্ভূত একটি প্রতিষ্ঠান। আজকে এখন সময় স্বাগত ভাষণের। স্বাগত ভাষণ দেবেন আমাদের আশ্রমের বর্তমান সম্পাদক, যিনি আমাদের রামকৃষ্ণ মঠ ও মিশনের অছি পরিষদের অন্যতম সদস্য। তিনি স্বাগত ভাষণ দেবেন পূজনীয় স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। মঞ্চে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং আজকের এই প্রতিষ্ঠা দিবস সূচক যে বক্তৃতা পূজ্যপাদ শ্রীমৎ স্বামী লোকেশ্বরানন্দজির নামে চিহ্নিত, সেই বক্তৃতার বক্তা শ্রদ্ধাভাজন আমাদের সবার প্রিয় স্বামী দিব্যসুধানন্দজি মহারাজ। উপস্থিত আছেন আমাদের সবার শ্রদ্ধেয় ডক্টর প্রশান্ত কুমার গিরি মহাশয়, আমাদের কলেজের প্রিন্সিপাল মহারাজ এবং আশ্রমের সহকারী সম্পাদক শ্রদ্ধাভাজন শ্রীমৎ স্বামী একচিত্তানন্দজি, আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহারাজ শ্রীমৎ স্বামী ইষ্টেশানন্দজি, অন্যান্য পূজ্য সন্ন্যাসীরা উপস্থিত আছেন। আমাদের প্রবীণ প্রাক্তনীদের অনেককে দেখতে পাচ্ছি, পুরাতন শিক্ষকদের, মদনদা আছেন, সুনীলদা আছেন, বিজয়দা, হরপ্রসাদদা, অনেকেই, মন্টুদাও এসছেন, এই আমাদের চন্দনদা এসছেন, অনেক পুরনো সে অভয়দা এসছেন, আরও অনেককেই দেখতে পাওয়া যাচ্ছে। খুব ভালো লাগছে দেখে। এছাড়া আমাদের অনেক প্রাক্তন ছাত্র আছেন, শিক্ষক শিক্ষাকর্মী বিভিন্ন প্রতিষ্ঠানের আছেন, আমাদের ছাত্ররা আছেন, ভক্তরা আছেন। আজকের এই পুণ্য দিনে আমি সবাইকে যথাযোগ্য স্থানে আমার ভূমিষ্ঠ প্রণাম, নমস্কার, শ্রদ্ধা, কৃতজ্ঞতা, প্রীতি ও শুভেচ্ছা নিবেদন করি। একটু আগেই শুনলেন আমাদের নরেন্দ্রপুরের সূচনার ইতিহাস। 1943-এ ভারতবর্ষের স্বাধীনতার আগের যে পর্ব, উত্তাল সময়, সেই সময়ে কলকাতার একটি ছোট্ট বাড়িকে কেন্দ্র করে এই প্রতিষ্ঠান তৈরি হয়েছিল এবং সেই প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে ওই 4-এর দশকেই অল্প কয়েকদিনের মধ্যেই এসে পৌঁছেছিলেন পূজ্যপাদ শ্রীমৎ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ, এবং তারপর তাঁরই হাত ধরে পাথুরিয়া ঘাটার ওই সীমিত পরিসর থেকে আশ্রম এই বৃহৎ পরিসরে এসে উপস্থিত হয়। তখনকার কালে রুখিলা, পাইকপাড়া, কুমড়োখালি এই অঞ্চলটিকে কেন্দ্র করে ধীরে ধীরে গড়ে ওঠে
এই বৃহদাকার আশ্রমটি, এবং তার স্বপ্নদর্শী নির্মাতা ছিলেন পূজ্যপাদ শ্রীমৎ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ। আজকের এই পুণ্য দিনে এই প্রতিষ্ঠানের সূচনা পর্ব থেকে যারা ছিলেন, শারদেশ্বরানন্দজি, হিতানন্দজি, তারপরে প্রণবেশানন্দজি, অজয়ানন্দজি সহ সমস্ত পূজ্য সন্ন্যাসী যারা ছিলেন, তাদের সবাইকে, পরম পূজ্যপাদ লোকেশ্বরানন্দজি সহ তাদের সবাইকে আমাদের ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি। নরেন্দ্রপুর আশ্রমের সূচনা পর্বেও অনেক অসামান্য ত্যাগী সন্ন্যাসী সন্তানেরা কাজ করেছেন। সবার নাম বলতে পারলে ভালো লাগতো, কিন্তু সময়াভাব, হয়তো সবগুলো আমার মনেও পড়বে না। কিন্তু একত্রে তাদের প্রতি আজকে ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি আমরা সকলে। অনেক শিক্ষক, শিক্ষাকর্মী, অনেক প্রাক্তন ছাত্র এই বৃহৎ প্রতিষ্ঠানের ক্রমবিবর্তনের উজ্জ্বল ইতিহাসে তাদের ত্যাগ, তাদের সেবার অভিজ্ঞান রেখে গিয়েছেন। আজকের দিনে সেই অভিরাম পুণ্যাত্মাদের স্মরণেও আমাদের অন্তরের প্রণাম ও শ্রদ্ধা নিবেদন করি। অক্ষয় তৃতীয়া তিথিটি সনাতন ভারতবর্ষের হিন্দু ঐতিহ্যে একটি পবিত্র তিথি। বলা হয় নারায়ণের ষষ্ঠ অবতার পরশুরামের এটি আবির্ভাব তিথি, জয়ন্তী, জন্ম জয়ন্তী। এছাড়াও এরকম শ্রুতি রয়েছে যে এই তিথিতেই ব্যাসদেব শ্রী শ্রী গণপতিকে মহাভারত রচনার সূচনার কথা বলেছিলেন। এই তিথিতেই সত্যযুগ শেষ হয়ে ত্রেতার আরম্ভ। এই তিথির ইতিহাস জড়িয়ে আছে আরও একটি পৌরাণিক কাহিনীর মধ্যে। দ্রৌপদী সহ পাণ্ডবেরা যখন বনবাসে ছিলেন, অনেক সময় তারা খাওয়ার না পেয়ে ক্ষুধার্ত হয়ে পড়তেন। তাই যুধিষ্ঠির সূর্য দেবতার কাছে উপাসনা করে একটি অক্ষয় পাত্র লাভ করেছিলেন, এবং সূর্যদেব বর দিয়েছিলেন যে যতক্ষণ না পর্যন্ত দ্রৌপদী আহার গ্রহণ করবেন, ততক্ষণ পর্যন্ত সেই অক্ষয় পাত্রের অন্ন শেষ হবে না। আমরা সবাই জানি একদিন দুর্বাসা তার সহস্র শিষ্যকে নিয়ে উপস্থিত হয়েছিলেন পাণ্ডবদের কাছে। তখন পাণ্ডবদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, দ্রৌপদীর পাত্রে কিছুই ছিল না। দুর্বাসা খবর পাঠালেন যে তিনি স্নান করে আসছেন, তারপর আহার গ্রহণ করবেন। দ্রৌপদী বিপদে পড়ে সেই অক্ষয় পাত্র হাতে নিয়ে কৃষ্ণের কাছে প্রার্থনা জানিয়েছিলেন। কৃষ্ণ এসে উপস্থিত হলেন এবং দ্রৌপদীকে বললেন, তোমার পাত্রে তো এখনো অন্ন রয়েছে। দ্রৌপদী তাকিয়ে দেখলেন একটি অন্ন রয়েছে, একটি কণা। সেটি কৃষ্ণ গ্রহণ করে বললেন যে আমি এতেই তৃপ্ত এবং আমার সমস্ত ক্ষুধা মিটে গিয়েছে। এবং দেখা গেল যে হঠাৎ করে দুর্বাসা এবং তার শিষ্যরা অনুভব করলেন যে স্নান করে ওঠার পরে তাদেরও আর কোনো বিন্দুমাত্র ক্ষুধা নেই। বলা হয় এই তিথিটিও ছিল অক্ষয় তৃতীয়া, এবং অক্ষয় পাত্রের ও ভগবানের অক্ষয় কৃপার কারণে সেদিন পাণ্ডবেরাও দ্রৌপদী রক্ষা পেয়েছিলেন। দুর্বাসা ও তার শিষ্যদের ক্ষুধা মিটেছিল। বোধহয় সেই কারণেই অক্ষয় তৃতীয়া যে কোনো শুভ কাজের জন্য, আমাদের যে কোনো প্রতিষ্ঠা দিবস ইত্যাদির জন্য যুগ যুগ ধরে গৃহীত হয়ে এসেছে। রামকৃষ্ণ মঠ মিশনের অনেক বড় বড় প্রতিষ্ঠান
এই দিনে প্রতিষ্ঠিত হয়েছে। জয়রামবাটি মাতৃমন্দিরের মন্দির প্রতিষ্ঠা হয়েছিল এই দিনে। আরও অনেক বড় বড় প্রতিষ্ঠান, আমাদের বেলুড় মঠে যে ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেটিরও প্রতিষ্ঠা এই অক্ষয় তৃতীয়া দিবসেই। রামকৃষ্ণ মঠ মিশনের আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান এই পুণ্যতিথিতেই প্রতিষ্ঠিত হয়েছে। নরেন্দ্রপুর সেই ঐতিহ্যের অন্যতম ধারক। রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের মতন একটি বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান সমাজের অনেক চাহিদা পূরণ করে। ইতিহাস থেকে দেখা গেছে সময়ের বিভিন্ন পর্বে আমাদের সমাজ, আমাদের দেশ যে যে প্রয়োজন নিয়ে উপস্থিত হয়েছে, যে যে শারীরিক ও মানসিক ক্ষুধা অনুভব করেছে, রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ মঠের কাছে সেই ক্ষুধার্ত কণ্ঠস্বর এসে পৌঁছেছে এবং রামকৃষ্ণ মঠ ও মিশন তার সেবাযোগের আদর্শকে শিরোধার্য করে সেই শারীরিক, মানসিক ও আত্মিক ক্ষুধা নিবারণের চেষ্টা করেছে। নরেন্দ্রপুরও সেই একই আদর্শের পতাকা মাথায় নিয়ে চলেছে। তাই এই আশ্রম অক্ষয় তৃতীয়ায় প্রতিষ্ঠিত দ্রৌপদীর হাতে থাকা সূর্যদেবের দেওয়া সেই অক্ষয় পাত্রের মতো, যেখানে যুগে যুগে মানুষ তার শারীরিক, মানসিক ও আত্মিক ক্ষুধা নিয়ে আসবে এবং এর একটি কণাই সে ক্ষুধা নিবারণ করবে। পরম পূজ্যপাদ লোকেশ্বরানন্দজি সহ যেসব সন্ন্যাসীরা তাদের সমগ্র জীবনকে উৎসর্গ করেছেন এই সীমাহীন অক্ষয় পাত্রের নির্মাণে, আজকের এই পুণ্য দিনে পুনরায় তাদের আনত চিত্তে স্মরণ করি। সে কারণেই আজকের দিনের আমাদের এই বক্তৃতাটি পূজ্যপাদ লোকেশ্বরানন্দজির নামে চিহ্নিত। আমরা অত্যন্ত আনন্দিত যে এই দিনে আমরা পেয়েছি নরেন্দ্রপুর আশ্রমের এই তপবন পরিবেশে বড় হয়ে ওঠা এক প্রাক্তনীকে এবং এই আশ্রমের এক পুরাতন সাধু ভাইকে। এই তপবনের পুণ্যবাণী যার জীবনে সার্থক হয়েছে এবং সে বাণীর মণিহার কণ্ঠে পড়ে রামকৃষ্ণ বিবেকানন্দ চরণ সরোজে যিনি নিজের জীবনকে উৎসর্গ করার দায় গ্রহণ করেছেন, দিব্যসুধানন্দজি আজ রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ দেওঘর নামক জাতীয় আন্তর্জাতিক স্তরে খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মহারাজ, অধ্যক্ষ মহারাজ। সে তার বিরাট পরিচিতি, কিন্তু তার চেয়েও বড় পরিচিতি তিনি এই প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র, এর পুণ্য সাধনার ঐতিহ্য এবং উত্তরাধিকার তার অন্তরে তিনি বহন করে নিয়ে চলছেন। সেখানেই তার সাধক জীবনের পরম প্রাপ্তির পথ খোলা হয়েছে। ব্যক্তিগত জীবনে পণ্ডিত, সুবক্তা, সুপ্রশাসক, বর্তমানে সিবিএসইর
যে সেন্ট্রাল গভর্নিং বডি, তার সদস্য দিব্যসুধানন্দজি। কিন্তু এই যে বললাম, এহ বাহ্য আগে কহ আর, সর্বোপরি এবং সর্বশেষে তার পরিচয় তিনি রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মঠের সেই সন্ন্যাসী, এই সোনার নরেন্দ্রপুরের নূপুর ধ্বনি শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের জীবনাদর্শের রক্তচ্ছটা, যার নিজস্ব উত্তরাধিকার, প্রাপ্তি ও সাধনার ধন। এই সুন্দর দিনে, পবিত্র দিনে তাকে আমাদের মধ্যে পেয়ে আমরা নিশ্চয়ই আনন্দিত, ধন্য ও কৃতজ্ঞ। এই আশ্রমের সকলের পক্ষ থেকে তাকে আন্তরিক স্বাগত জানাই। বিশ্বাস করি আজকের দিনে তার অভিভাষণ আমাদের সকলকে সমৃদ্ধ করবে। নরেন্দ্রপুরের এই বিরাট ঐতিহ্যে এই অভিভাষণ এক মূল্যবান অর্ঘ্যরূপে নিবেদিত হবে। আপনারা যারা এসেছেন তারা সবাই এই আশ্রমেরই সঙ্গী, এই আশ্রমের কোনো না কোনো অর্থে আশ্রমিক। আপনাদের স্বাগত জানানোর দায়ও নেই, ইচ্ছাও নেই। তার কারণ এই আশ্রম ব্যতি রেখে আপনারা কেউই নিজেদের অস্তিত্বকে চিহ্নিত করতে পারবেন না। শুধু এই পবিত্র দিনে একসঙ্গে উপস্থিত হতে আমরা পেরেছি, এই ধন্যতাকেই আমরা স্মরণ করি বারে বারে। ধন্যবাদ, নমস্কার। পূজনীয় শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজকে আমরা প্রণাম জানাই। মহারাজ স্বাগত ভাষণ প্রদান করলেন। এবার পালা আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি পূজনীয় স্বামী দিব্যসুধানন্দজিকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেবার পালা। আনুষ্ঠানিকভাবে বরণ করে নেবেন আমাদের এই আশ্রমের মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ পূজনীয় স্বামী ঈশ্বরানন্দজি মহারাজ। আমাদের আশ্রমের প্রথামত শ্রী শ্রী ঠাকুরের প্রসাদী কাপড় এবং আমাদের এই লোকশিক্ষা পরিষদেই উৎপাদিত কিছু দ্রব্যাদি মহারাজের হাতে তুলে দেওয়া হচ্ছে। পূজনীয় শাস্ত্রজ্ঞানন্দজি স্বাগত ভাষণে বলছিলেন যে যখন পাথুরিয়াঘাটা থেকে আশ্রম এখানে স্থানান্তরিত হলো, সেই আশ্রমের স্বপ্ন দেখেছিলেন পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ, এবং তারই চিন্তা সম্ভূত এই প্রতিষ্ঠান পরবর্তীকালে এই রূপ পরিগ্রহ করে। আজকের এই দিনটি চিহ্নিত হয়েছে স্বামী লোকেশ্বরানন্দ স্মারক বক্তৃতা প্রদানের দিন হিসেবে। বেশ কিছু বছর ধরে আশ্রমের এই প্রতিষ্ঠা দিবসে লোকেশ্বরানন্দ স্মারক বক্তৃতা প্রদান করেন কোনো বিশিষ্ট সন্ন্যাসী অথবা কোনো বিশিষ্ট মানুষ। আমাদের নিয়ম অনুযায়ী পূজনীয় লোকেশ্বরানন্দজি স্মারক এই বক্তৃতার পূর্বে পূজনীয় মহারাজের জীবনী পাঠ করতে হয়। এই জীবনী পাঠ করবেন আমাদের আশ্রমের অন্যতম সহকারী সম্পাদক পূজনীয় স্বামী একচিত্তানন্দজি মহারাজ। ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। ঠাকুরমা স্বামীজি, পূজনীয় লোকেশ্বরানন্দজি মহারাজের চরণে প্রণাম জানাই। মঞ্চে উপস্থিত, সভাগৃহে উপস্থিত সন্ন্যাসী ব্রহ্মচারী মহারাজদের যথাযোগ্য স্থানে প্রণাম ও নমস্কার জানাই। সমবেত ভক্তমণ্ডলীকে নমস্কার, শুভেচ্ছা জানাই। আর ছাত্র ভাইদের প্রীতি ও শুভেচ্ছা জানাই। আচণ্ডাল প্রতিহতরয়ো যস্য প্রেম প্রবাহ লোকাতীতোপ্যহ ন জহৌ লোক কল্যাণ মার্গম। স্বামী বিবেকানন্দ তাঁর বিখ্যাত শ্রীরামকৃষ্ণ স্তোত্রে লিখছেন,
আচণ্ডালে নিত্য যার প্রেমধারা প্রবাহিত, লোকাতীত হয়ে যিনি লোকহিতে সদারত। আজ আশ্রম প্রতিষ্ঠাবার্ষিকীর পুণ্যলগ্নে যে মহাপুরুষের চরিত মহিমা মনন করতে চলেছি আমরা, তাঁর জীবন আক্ষরিক অর্থেই লোকাতীত শ্রীরামকৃষ্ণের লোকহিত চিকিৎসার পরিপূর্তি লাভ করেছিল। স্বয়ং জগজ্জননীর চরণে আশ্রয় লাভ করে অহৈতুকী কৃপায় অন্ধকারের পারে তমসঃ পরস্তাৎ পৌঁছে দিয়েছিলেন যিনি অগণিত মুক্তি পিয়াসী জনতাকে। রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের প্রাণপুরুষ স্বামী লোকেশ্বরানন্দ মহারাজের চরণে আমাদের ভুলুণ্ঠিত প্রণাম। অশরীরী মূর্তবাণী স্বামী বিবেকানন্দের মহাসমাধির পর তাঁর ভুবন প্রসারী আহ্বানে সাড়া দিয়ে রামকৃষ্ণ বেদিমূলে তন্মন ধন সর্বস্ব দিয়ে নিজেদের সমর্পণ করেছিলেন যারা, লোকেশ্বরানন্দজি মহারাজ তাঁদেরই মাঝে এক অগ্রগণ্য পুরুষ। পূজনীয় মহারাজের শুভ আবির্ভাব 1909 খ্রিস্টাব্দের 19 এপ্রিল পূর্ববঙ্গের বর্তমান বাংলাদেশের খুলনা জেলার সাতক্ষীরা মহকুমার কেঁড়াগাছি গ্রামে। স্মরণীয় এই গ্রামটি ভগবান শ্রীচৈতন্যদেবের পার্ষদ জবন হরিদাসের স্মৃতিধন্য। মায়ের নাম শিখরবাসিনী দেবী, বাবা বসন্ত কুমার বন্দ্যোপাধ্যায়। ধর্মপ্রাণ পিতামাতার কোল আলো করা নবজাতককে দেখে এক পরিব্রাজক সন্ন্যাসী বলেছিলেন, এই ছেলেটিকে খুব যত্ন করো, এ যদি বেঁচে থাকে তবে নাম রেখে যাবে। সার্থক হয়েছিল সেই সন্ন্যাসীর ভবিষ্যৎবাণী। মহারাজের পূর্বাশ্রমের নাম ছিল শিবপদ, ডাকনাম কানাই। 17 বছর বয়সে পিতৃবিয়োগের পর মাতুলালয়ে বড় হতে থাকেন কানাই। কেঁড়াগাছির রাম মন্দিরে জীবন্ত রঘুপতির সান্নিধ্যে এসে লাভ করতে থাকেন দিব্য জীবনে উত্তরণের অমোঘ প্রেরণা। 1923 খ্রিস্টাব্দে নবম শ্রেণীর পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়ে রংপুরে লালমনিরহাট স্কুলে প্রবেশ করেন। সেখানে দৈবী বিধানে শ্রী শ্রী মায়ের কৃপাধন্য সন্তান শ্রীশচন্দ্র সান্যালকে লাভ করেন শিক্ষাগুরুর আসনে। স্কুলের প্রধান শিক্ষক শ্রীশচন্দ্রই কানাইকে নিয়ে আসেন রামকৃষ্ণ বিবেকানন্দের নিত্যদীপ্ত ভুবনে। প্রবেশিকা পরীক্ষার পর কলকাতায় দাদার কাছে এসে একদিন শটান চলে আসেন বেলুড় মঠে। দর্শন লাভ করেন মহাপুরুষ মহারাজের। নবাগত সন্তানকে দেখে আনন্দে উদ্বেলিত মহাপুরুষজি বলে ওঠেন, তুই তুই কোথা থেকে এলি, আয় আমার কাছে। তারপরের ঘটনামালা রূপকথার কাহিনীর মতোই রোমহর্ষক। পূজ্যপাদ শিবানন্দজির কাছে দীক্ষা গ্রহণের পর 1933 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ সংঘে আনুষ্ঠানিকভাবে যোগ দেন শিবপদ। 1938 খ্রিস্টাব্দে ব্রহ্মচর্য দীক্ষা লাভ হয় স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের কাছে, নাম হয় সুব্রত চৈতন্য। 1944 খ্রিস্টাব্দে স্বামী বিরজানন্দজি মহারাজের কাছে লাভ করেন সন্ন্যাস, জন্ম হয় স্বামী লোকেশ্বরানন্দজির। সংঘে যোগ দেওয়ার পর কয়েক বছর দেওঘর বিদ্যাপীঠে, চেরাপুঞ্জি মিশনে ও মায়াবতী অদ্বৈত আশ্রমে কাটিয়ে 1946 সালে উত্তর কলকাতার পাথুরিয়াঘাটায় রামকৃষ্ণ মিশন ছাত্রাবাসের দায়িত্ব গ্রহণ করেন। জীবনের নতুন এই অঙ্কে প্রবেশের প্রেক্ষিতটি বড় চমকপ্রদ। চিকিৎসার জন্য গিয়েছিলেন বারাণসীতে। সেখানে অবস্থানকালেই আসে মঠ কর্তৃপক্ষের আদেশ, তোমাকে পাথুরিয়াঘাটা স্টুডেন্টস হোমের অধ্যক্ষ নিযুক্ত করা হয়েছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। দ্বিরুক্তি না করে চলে আসেন বিবেকানন্দের চিরতরুণ সেনানী, কিন্তু বেলুড় মঠে মায়ের মন্দিরে কান্নায় ভেঙে পড়ে অনুযোগের সুরে বলেন, মা, আমি এত অধম যে যেখানে কেউ থাকতে চায় না তুমি আমাকে সেখানে পাঠাচ্ছ। মা নিশ্চিতভাবেই সেদিন প্রিয়তম সন্তানের আর্তটি শুনেছিলেন কান পেতে। উত্তরকালের ইতিহাস তার সাক্ষ্য বহন করে। ছাত্রদের স্থান সংকুলানের সমস্যাকে মাথায় রেখে পাথুরিয়াঘাটা থেকে নরেন্দ্রপুরে উঠে এলো আশ্রম। সালটা 1957। সেবাযজ্ঞে সহযোগিতার হাত বাড়ালেন ভারতবর্ষের উদ্বাস্তু পুনর্বাসন বিভাগের মন্ত্রী শ্রী মেহেরচাঁদ খান্না, বিভাগের যুগ্ম সচিব শ্রী AB চ্যাটার্জি আর অগণিত রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবানুরাগী বৃন্দ। এদের মাঝে ত্যাগী সন্তানদেরও একটি দল গড়ে উঠেছিল, যারা উত্তরকালে পতাকা বহন করবেন নরেন্দ্রপুরের এবং সামগ্রিকভাবে রামকৃষ্ণ ভাবান্দোলনের। একে একে জন্ম নিল বিদ্যালয়, ব্লাইন্ড বয়েজ একাডেমি, মহাবিদ্যালয়,
গ্রাম সেবক ট্রেনিং সেন্টার, ডেয়ারি, পোল্ট্রি, শাখা প্রশাখায় বিস্তৃত হল মহীরুহ। পূর্ব ভারতের একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হল নরেন্দ্রপুর। শিক্ষা বিস্তারের পাশাপাশি স্বামী বিবেকানন্দের ভাব রূপায়িত হল পশ্চিমবঙ্গের গ্রাম সংগঠনে, বস্তি উন্নয়নে, যুবশক্তি বিকাশের অঙ্গনে। আবার একই সঙ্গে মহারাজের জীবনে চলতে থাকল সারস্বত সাধনা। রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত সাহিত্যের বিস্তৃত পরিসরে অগণিত আকর গ্রন্থের অনুবাদ, কালোপযোগী ব্যাখ্যা এবং জীবনী গ্রন্থের সম্পাদনা ও প্রণয়নের কাজে ব্যাপৃত হলেন লোকেশ্বরানন্দজি। জন্ম নিল অমর গ্রন্থরাশি তব কথামৃতম, অনন্য পুরুষ শ্রীরামকৃষ্ণ, উপনিষদ প্রথম ও দ্বিতীয় ভাগ, শ্রীমদ্ ভগবদ্ গীতা, বিবেক চূড়ামণি, রিলিজিয়ন অ্যান্ড কালচার, প্র্যাকটিক্যাল স্পিরিচুয়ালিটি, রামকৃষ্ণ পরমহংসা, letters for spiritual seekers, Vedanta in practice, Science and Religion, The Way to God, Religion, Theory and Practice। সম্পাদিত পুস্তকগুলির মধ্যে দৃষ্টি আকর্ষণ করে চিন্তানায়ক বিবেকানন্দ, শতরূপে সারদা, পরিব্রাজক স্বামীজি দেশে বিদেশে, স্বামী বিবেকানন্দ মনীষীদের চোখে, বিবেকানন্দের ভারত প্রত্যাবর্তন, ভারতের নিবেদিতা, ওয়ার্ল্ড থিঙ্কার্স অন রামকৃষ্ণ বিবেকানন্দ। অগণিত পত্রপত্রিকায় ইংরেজি ও বাংলায় রচনা করলেন অজস্র প্রবন্ধ। রামকৃষ্ণ ভাবতরঙ্গ প্রসারিত হল দিক বিদিক। অগ্রগণ্য শিক্ষাবিদ, মৌলিক চিন্তাবিদ এবং ভারতীয় দর্শন ও রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের অগ্রগণ্য ব্যাখ্যাতা স্বামী লোকেশ্বরানন্দজি দেশে বিদেশে বহুবার আমন্ত্রিত হয়েছেন। ছুটে গেছেন বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, সুইজারল্যান্ড, ইতালি, আমেরিকা, কানাডা, জাপান, মরিশাস, সোভিয়েত ইউনিয়ন, লিথুয়ানিয়া, লাটভিয়া, জার্মানি ও বুলগেরিয়ার প্রান্তে প্রান্তে। ভারতের সনাতন সংস্কৃতি, সুপ্রাচীন ঐতিহ্য আর রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলনের কালজয়ী প্রভাব নিয়ে উদ্দীপক ভাষণ দিয়েছেন অক্সফোর্ড, কেমব্রিজ, হাম্বোল্ড ও বার্নেল বিশ্ববিদ্যালয়ে। সোভিয়েত ইউনিয়নের অত্যন্ত প্রভাবশালী দুটি সংস্থা, রাইটার্স ইউনিয়ন এবং একাডেমি অফ সায়েন্সে। রোমের ভ্যাটিকান সিটিতে গিয়ে পোপের পক্ষ থেকে লাভ করেছেন বিশেষ সংবর্ধনা ও সম্মাননা। এক বিশেষ সংকটের মুহূর্তে পাথরিয়া ঘাটা ছাত্রাবাসে এসে কর্ণধারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন লোকেশ্বরানন্দজি। জন্ম দিয়েছিলেন নরেন্দ্রপুরের। সর্বসমক্ষে সে যখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে, বাহাদুরি কাঠ বলে পরিচিতি লাভ করেছে, তখন 1973 খ্রিস্টাব্দে বেলুড় মঠ কর্তৃপক্ষ ডেকে পাঠালেন কানাই মহারাজকে। কানাইকে বাঁশি বাজাতে হবে এক ভিন্নতর অঙ্গনে। ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কে তখন ঘরে বাইরে ঘনিয়ে এসেছে বিপদ। স্থিতধী মহারাজ শত বাধা বিপত্তির মাঝে দাঁড়িয়ে থাকলেন অচল অটল সুমেরুবৎ। লোকহিত সাধনের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হলেন অনায়াসে। সমস্ত প্রতিকূলতার প্রাকার চূর্ণ হল। তরতর করে বইতে লাগলো অনুকূল হাওয়া। স্মিতহাস্যে জয় হল দুর্লঙ্ঘ ভুবন। 25 বছর ধরে ব্রতে রইলেন অবিচলিত। দেশ বিদেশের পণ্ডিত মহলে প্রতিষ্ঠানের পরিচিতি ছড়িয়ে পড়ল দিক বিদিক। স্বল্প রোগ ভোগের পর কর্মরত অবস্থায় 31শে ডিসেম্বর 1998-তে লোকান্তরিত হলেন লোকেশ্বরানন্দজি। রেখে গেলেন এক দিব্য জীবন। রাজকীয় মহিমা আর দিব্য ঐশ্বর্যের উপচার হৃদিবান নিঃস্বার্থ প্রেমিক মূর্তি থেকে তার জনসমক্ষে ঢেকে রাখতে পারেনি। আপামর জনতার দুঃখে তাই তিনি চিরকরুণায় বিগলিত। মহাযান বৌদ্ধ ধর্মে লোকেশ্বর বা অবলোকিতেশ্বর পূজিত হন করুণার ঘনীভূত প্রতিমা রূপে। লোকেশ্বরানন্দজির ক্ষণিক দর্শন ভক্ত দর্শনার্থীকে আশ্বস্ত করেছে পরম মমতায়, চিরকালের জন্য বেঁধেছে এক অপার্থিব ভালোবাসার বন্ধনে। কি ছিল এই আকর্ষণী শক্তির নেপথ্যে? 1996 খ্রিস্টাব্দের 7ই অক্টোবর এক ভক্তকে চিঠিতে লিখছেন লোকেশ্বরানন্দজি, মা, মাঝে মাঝে স্বর্গে চলে যাই, জ্যোতির সমুদ্রে ডুবে যাই, আকাশে উড়ি, কত নূতন সঙ্গী, কখনো আবছা, কখনো স্পষ্ট। মাঝে মাঝে কে যেন আমার হাত ধরে টানে, গলা শুনতে পাই। রামকৃষ্ণ সারদা বিবেকানন্দে শর্তহীনভাবে আত্মসমর্পণের মূর্তিমান দৃষ্টান্ত লোক ও ঈশ্বর লোকেশ্বরানন্দজিকে আমাদের শতকোটি প্রণাম। ওম শান্তি শান্তি শান্তি।
हरिः ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। পূজ্যপাদ স্বামী লোকেশ্বরানন্দজির এই অনন্য জীবনের রূপরেখাটি আমরা পেলাম পূজনীয় স্বামী একচিত্তানন্দজি মহারাজের কাছ থেকে। এবার সময় আমাদের এই দিনে যে লোকেশ্বরানন্দ স্মারক বক্তৃতা প্রদান করা হয় তার। লোকেশ্বরানন্দ স্মারক বক্তৃতা শুরু হয়েছিল আমাদের লোকেশ্বরানন্দজির একদল অনুরাগী প্রাক্তন ছাত্রবৃন্দের অর্থানুকূল্যে, এবং সেই তহবিল থেকেই প্রতি বছর এই লোকেশ্বরানন্দ মেমোরিয়াল লেকচার এখানে অনুষ্ঠিত হন। এবং এই তহবিল তৈরির পেছনে যিনি অন্যতম কারিগর হিসেবে কাজ করেছেন, তিনি আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন, প্রবীণ আশ্রমিক, আমাদের আশ্রমের ডক্টর প্রশান্ত কুমার গিরি মহাশয়। এবার লোকেশ্বরানন্দ মেমোরিয়াল লেকচার প্রদান করবেন রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ দেওঘরের বর্তমান প্রিন্সিপাল পূজ্যপাদ স্বামী দিব্যসুধানন্দজি। মহারাজের বক্তব্যের বিষয় বিবেকানন্দের উত্তরাধিকার। পূজনীয় মহারাজকে অনুরোধ করছি। ओम ऋतं च स्वाध्याय प्रवचने च सत्यं च स्वाध्याय प्रवचने च तपश्च स्वाध्याय प्रवचने च दमश्च स्वाध्याय प्रवचने च शमश्च स्वाध्याय प्रवचने च ঋত সত্য তপ সম এবং দম এবং সর্বোপরি स्वाध्याय এবং প্রবচন, অধ্যয়ন এবং অধ্যাপনা এর পীঠস্থান নরেন্দ্রপুরের এই পবিত্র ভূমিকে প্রণাম নিবেদন করি। শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে আমার সাষ্টাঙ্গ প্রণাম। আমাদের সবার বড় মহারাজ, আমাদের সকলকে যিনি বড় হতে শিখিয়েছেন, বড় করেছেন, পরম পূজ্যপাদ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের শ্রীচরণে আমার সাষ্টাঙ্গ প্রণাম। আশ্রম সম্পাদক পূজনীয় স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজকে আমি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। আজকের এই বিশেষ দিনে এই মঞ্চ থেকে মহারাজের স্নেহ এবং আশীর্বাদ আমার এক বড় প্রাপ্তি। পূজনীয় মহারাজের আদেশ মাথায় নিয়েই খুব সংকটের সঙ্গে আমি এখানে দাঁড়িয়েছি। কি গাবো আমি, কি শোনাবো আজই আনন্দ ধামে। পূজনীয় বরিষ্ঠ সন্ন্যাসী মহারাজের এখানে উপস্থিত রয়েছেন। সবাইকে যথাযোগ্য সম্ভাষণ এবং ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। সন্ন্যাসী এবং ব্রহ্মচারী ভাইয়েরা, সবার উদ্দেশ্যে আমার প্রীতিপূর্ণ নমস্কার জানাই। পূজনীয় স্বামী একচিত্তানন্দজি মহারাজ মঞ্চে রয়েছেন, মহারাজকে প্রণাম জানাই। স্বামী ইষ্টেশ্বানন্দজি মহারাজ সহ সমস্ত অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারী ভাইদের আমার প্রীতিপূর্ণ নমস্কার। আবার আমাদের সকলের শ্রদ্ধা ভাজন প্রশান্তদা, শ্রী প্রশান্ত কুমার গিরি, আমি তার ছাত্র, তাকে আমি শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করছি। সম্মানীয় অধ্যাপক, শিক্ষক, কর্মচারী, প্রাক্তন ও বর্তমান, অভিভাবক, অতিথিবৃন্দ, প্রাক্তনী দাদা ও ভাই, সবাইকে আমার যথাযোগ্য সম্ভাষণ জানাই। আর সব শেষে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার স্নেহের ছাত্র ভাইদের আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। পূজনীয় আশ্রম সম্পাদক মহারাজের অনুমতি নিয়ে আমি মূলত ছাত্র ভাইদের উদ্দেশ্যেই কিছু কথা বলতে চাই। বিষয় হিসেবে ভেবেছিলাম বিবেকানন্দের উত্তরাধিকার। তবে এ বিষয়ে কোনো বিশদ তাত্ত্বিক আলোচনায় আমি যাব না। ছাত্র ভাইদের উদ্দেশ্যে স্বামীজির মূল কথাটি তুলে ধরার চেষ্টা করব।
উৎসব আনন্দের কথা দিয়ে শুরু করা যাক। সদ্য সংসার জীবনে প্রবেশ করেছে। স্বামী এবং স্ত্রী দুজনেই একই ব্যাচের আইএএস অফিসার, হরিয়ানা ক্যাডার, দুজনেই বর্তমানে এসডিএম হিসেবে কর্মরত। এই উৎসব আনন্দ আমাদের দেওঘর বিদ্যাপীঠের 2013 সালের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। তারপরে আইআইটি মুম্বাই কম্পিউটার সায়েন্স এবং 2021 সালে ইউপিএসসি পরীক্ষায় অল ইন্ডিয়া 26 র্যাঙ্ক করে। কয়েকদিন আগে আমাদের আশ্রমে সবার সঙ্গে দেখা করতে এসেছে। ছোটখাটো কথাবার্তা চলছে, তার মধ্যেই খুব গভীর একটা কথা সে বলল। মহারাজ দেখুন, যখন সেই ক্লাস 5-এ পড়ি, অ্যাডমিশন টেস্টের জন্য তৈরি হচ্ছি, তখন নিশ্চয়ই ইন্টারভিউতে জিজ্ঞেস করা হবে যে স্বামীজির দুটি বাণী বলো। তো এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। ম্যানিফেস্টেশন কথাটা উচ্চারণও করতে পারতাম না হয়তো ভালো করে, কিন্তু সেটা খুব করে মুখস্থ করেছিলাম। এবং যিনি আমাকে শিখিয়েছিলেন তিনিও বলতেন প্রত্যেকটা শব্দ খুব গুরুত্বপূর্ণ। দি পারফেকশন অলরেডি ইন ম্যান। কিন্তু মহারাজ, কয়েকদিন আগে আমি ভাবছিলাম যে যদি আমার এই অল ইন্ডিয়া র্যাঙ্ক 26 এইটাকে আপাতত একটা পারফেকশনের মডেল হিসেবে আমি ধরি, এটা আমি অ্যাচিভ করলাম কি করে, এটা কবে থেকে আমার মধ্যে আছে? যদি আমি বলি যখন থেকে আমি পড়াশোনা শুরু করেছি, যদি আমি বলি ক্লাস 5, 6, 7, 8, 9, 10, আমার ছাত্র জীবনের পুরোটাই আমার মধ্যে সুপ্ত অবস্থায় ছিল এবং সঠিক সময়ে সঠিক পরিচর্যার মাধ্যমে সেটা ম্যানিফেস্টেড হয়েছে, বিকশিত হয়েছে, প্রকাশিত হয়েছে। খুব সত্যি কথা, হয়তো স্বামীজির কথার অর্থই এই, আমাদের ছাত্র ভাইদের জন্যই বলি যে এই সুপ্ত সম্ভাবনা আমরা প্রত্যেকবার শুনি বটে, কিন্তু খুব প্র্যাকটিক্যালি যদি আমাদের জীবনে দেখি যে ভবিষ্যতে কি হতে যাচ্ছি, সবকিছু এই সুপ্ত অবস্থায় এখন থেকেই আমাদের মধ্যে রয়েছে। এবং শিক্ষা, স্বামীজির শিক্ষা আমাদের সেদিকে এগিয়ে নিয়ে যায়। শিক্ষা হচ্ছে মানুষের অন্তর্নিহিত পূর্ণত্বের বিকাশ সাধন। ভবিষ্যতে আমরা যে যেখানে থাকব, তার বীজ কিন্তু আজকেই আমাদের হৃদয়ে রোপিত আছে। আমাদের কাজ তাকে এক পল্লবিত বৃক্ষ হিসাবে প্রকাশ করা, বিকাশ করা। এই যে হয়ে ওঠা, স্বামীজি বলছেন এডুকেশন ইজ বিইং অ্যান্ড বিকামিং। হয়ে ওঠা, টু বি, এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আরও একটি গল্প শোনাই। এটি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রকৃতি ছাত্র রক্তিম মিত্রের গল্প। ক্লাস 5 থেকে ক্লাস 12 অবধি এই বিদ্যালয়ের ছাত্র রক্তিম 2015 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো র্যাঙ্ক করে এবং আমার যতদূর মনে পড়ছে যেই অ্যাডভান্স পরীক্ষায় ওর র্যাঙ্ক ছিল 172 বা 176, এবং তারপরে আইআইটি কানপুরে কম্পিউটার সায়েন্স। এবং তারপরে আমি ওই জিনিসগুলো একটু লিখে রেখেছি, কারণ সবকিছু সবসময় মনে থাকে না। বর্তমানে রক্তিম নোবেলজয়ী বিজ্ঞানী প্রফেসর ডেভিড বেকারের সাথে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনে পোস্ট ডক্টরাল রিসার্চ হিসাবে কাজ করছে। এই ডক্টর ডেভিড বেকার 2024 সালে কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ পায় এবং আমি সেই চিঠিটি দেখেছি যেখানে প্রফেসর বেকার রক্তিমকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানাচ্ছে যেন সে তার ল্যাবে এসে তার সঙ্গে কাজ করে। একটি বাচ্চা ছেলে, একটি মফস্বল শহর থেকে আসা, সে আজকে নোবেল লরিয়েটের সঙ্গে কাজ করছে। টু বি, হয়ে ওঠা। এই হয়ে ওঠা এর চেয়ে ভালো উদাহরণ হয়তো আর হয় না। এবং আজকের এই পুণ্যদিনে আমরা সবাই প্রার্থনা করব ভবিষ্যতে যদি রক্তিমের হাত ধরে নোবেল প্রাইজ আসে, এটা খুব অসম্ভব কল্পনা নয়। এবং সত্যি কথা বলতে কি, আজ সেই জায়গাতেই সে কাজ করছে। কিন্তু আমি আজকের দিনে গুরুত্ব দিচ্ছি হয়ে ওঠাটাকে, টু বি। আরও একটি উদাহরণ দিই, আমাদের মহাবিদ্যালয়ের এক ছাত্র সরজিৎ নস্কর।
2012 থেকে 2015 কেমিস্ট্রি অনার্স। সে নিশ্চয়ই ভবিষ্যতে হয়তো আমার এই বক্তব্য শুনবে, আমি জানি সে কিছু মনে করবে না, তবু আমি বলি, হাড় জিরজিরে চেহারা একটি ছেলে, থ্যালাসেমিক, এবং বাবা মা কায়িক পরিশ্রম করে জীবন নির্বাহ করে। সে ঠাকুরের কৃপায় কোনো মতে এসেছে বটে, কিন্তু তার যে প্রয়োজনীয় জিনিসপত্র, বই খাতা কিছুই তার নেই। এবং তৎকালীন কলেজের অধ্যক্ষ মহারাজ, প্রিন্সিপাল মহারাজ, স্বামী ভূদেবানন্দ, যে আমাদের শৌভিক মহারাজ, উনি তার পড়াশোনার সমস্ত ব্যয়ভার 3 বছরের জন্য বহন করলেন। তৎকালীন আশ্রম সম্পাদক মহারাজ তার ওই থ্যালাসেমিক হওয়ার জন্য মাঝে মাঝে রক্ত পরিবর্তন করতে হতো, সেই সব ব্যবস্থা করে দিলেন। এমনকি আইআইটিতে পড়ার সময় তার প্রয়োজনীয় ল্যাপটপ ইত্যাদি 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 সে সমস্ত হয়তো নরেন্দ্রপুর আশ্রম থেকেই জোগাড় করে দেওয়া হয়েছে। সেই ছেলে আজকে কি করছে? আইআইটি কানপুর থেকে এমএসসি করলো কেমিস্ট্রিতে। এই কিছুদিন আগে, 2 মাস আগে, ইউনিভার্সিটি অফ মন্স বেলজিয়াম এবং কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি অস্ট্রেলিয়া থেকে পিএইচডি ডিগ্রি পেয়েছে। সে এখন ডক্টর সরজিৎ নস্কর। স্বামীজির তত্ত্ব, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান, রিলিজিয়ন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি অলরেডি ইন ম্যান, টু বি, বিইং অ্যান্ড বিকামিং, এর প্রকৃষ্ট উদাহরণ এরকম ভুরি ভুরি আমাদের এই বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের মধ্যে থেকে আমরা খুঁজে নিতে পারবো। স্বামীজি নিজেও এই কথাটা বলেছেন এবং আমি পড়েই শোনাবো। স্বামীজি দার্জিলিং থেকে ভারতী পত্রিকার সম্পাদিকা সরলা দেবীকে একটি চিঠি লিখছেন এবং সেখানে শিক্ষা সম্বন্ধে স্বামীজির বহু মূল্যবান বক্তব্য আমরা পাই। স্বামীজির কথায়, নিউ ইয়র্কে দেখতাম আইরিশ কলোনিস্ট আসছে, ইংরেজ পদনিপীড়িত, বিগতশ্রী, ঋত সর্বস্ব, মহাদরিদ্র, মহামূর্খ। সম্বল একটি লাঠি আর তার আগায় ঝুলতে থাকা একটি ছেঁড়া কাপড়ের পুটলি। তার চলন সভয়, তার চাউনি সভয়। 6 মাস পরে আর এক দৃশ্য, সে সোজা হয়ে চলছে, তার বেশভূষা বদলে গেছে, তার চাউনিতে, তার চলনে আর সে ভয় ভয় ভাব নেই। কেন এমন হলো? আমার বেদান্ত বলছে যে ওই আইরিশম্যানকে তার দেশে চারিদিকে ঘৃণার মধ্যে রাখা হয়েছিল। সমস্ত প্রকৃতি এক বাক্যে তাকে বলেছিল, প্যাট, তোর আর আশা নেই, তুই জন্মেছিস গোলাম, থাকবি গোলাম। আজন্ম শুনতে শুনতে প্যাটের তাই বিশ্বাস হলো। নিজেকে প্যাট হিপনোটাইজ করলে যে সে অতি নীচ, তার ব্রহ্ম সংকুচিত হয়ে গেল। আর আমেরিকায় নামা মাত্র চারদিক থেকে ধ্বনি উঠল, প্যাট, তুইও মানুষ, আমরাও মানুষ, মানুষই তো সব করছে, তোর আমার মতো মানুষ সব করতে পারে, বুকে সাহস বাঁধ। প্যাট ঘাড় তুললে দেখলে ঠিক কথাই তো, ভিতরের ব্রহ্ম জেগে উঠল এবং স্বয়ং প্রকৃতি যেন বললেন, উত্তিষ্ঠত জাগ্রত ইত্যাদি। আমাদের নরেন্দ্রপুর আশ্রমেরও ভূমিকা আমাদের এই ভেতরের পূর্ণত্ব, দেবত্বকে জাগিয়ে তোলা। এই আমাদের প্যাটদের নরেন্দ্র করে তোলা। এই হয়ে ওঠা, টু বি, বোঝানো যেতে পারে একটি চারা গাছ যখন বৃক্ষে পরিণত হয়, সেই চারা গাছের মধ্যে বৃক্ষ হওয়ার সম্ভাবনা লুকিয়ে আছে, কিন্তু হতে হবে, টু বি। একটি শুঁয়োপোকা, তার মধ্যে ভবিষ্যতের প্রজাপতি লুকিয়ে আছে, টু বি। রত্নাকর, তার মধ্যে ভবিষ্যতের বাল্মীকি লুকিয়ে আছে, টু বি। স্বামীজির দর্শনের মূল কথাটাই হচ্ছে টু বি। তার উত্তরাধিকার যদি কিছু থেকে থাকে, টু বি। এবং আমাদের ছাত্র ভাইদের জন্য নরেন্দ্রপুরের মন্ত্র হচ্ছে টু বি। এবং খুব আশার কথা যে এখন যদি আমরা আন্তর্জাতিক ক্ষেত্রেও দেখি, যারা শিক্ষাবিদ, শিক্ষা দর্শন নিয়ে আলোচনা করছেন, তারাও কিন্তু ধীরে ধীরে এই টু বির দিকে এগোচ্ছেন। এবং আজ নয়,
1996 সালে ইউনেস্কো থেকে ডেলার্স রিপোর্ট প্রকাশিত হয় এবং ওই পেপারটির নাম ছিল লার্নিং দ্য ট্রেজার উইদিন। সেখানে বলা হচ্ছে 4 পিলার্স অফ এডুকেশন, শিক্ষার 4টে স্তম্ভ: লার্নিং টু নো, লার্নিং টু ডু, লার্নিং টু লিভ টুগেদার, এর সঙ্গে জুড়ছে লার্নিং টু বি। এই একই কথা, স্বামীজির কথা। লার্নিং টু বি 1996 সালে আন্তর্জাতিক ক্ষেত্রে লার্নিং টু বি ঢুকে পড়েছে শিক্ষাক্ষেত্রে। সুপ্ত সম্ভাবনাটাকে জাগিয়ে তোলা, ম্যান মেকিং অ্যান্ড ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন, স্বামীজির কথায়। এবং খুব আশার কথা, বর্তমানে 2020 সালে ন্যাশনাল এডুকেশন পলিসিতে আমরা এই টু বি কথাটা কিন্তু দেখতে পাচ্ছি। এই প্রথম ক্যারেক্টার বিল্ডিং কথাটা আসছে। আমি একটু বলি, আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসির ড্রাফটিংয়ের চেয়ারম্যান ছিলেন ডক্টর কে কস্তুরীরঙ্গন। উনি ফর্মার ডিরেক্টর অফ ইসরো। 2020 সালে এনইপি আসার আগে 2019 সালে কি ড্রাফট এনইপি প্রকাশিত হয় এবং তার যে প্রস্তাবনা, যেটি ডক্টর কস্তুরীরঙ্গনের লেখা, তাতে উনি স্বামী বিবেকানন্দকে উদ্ধৃত করছেন এবং একটি বেশ বড়সড় প্যারাগ্রাফ, একটা প্রিন্টেড পেজের অন্তত অর্ধেক জুড়ে রয়েছে: এডুকেশন ইজ নট দ্য অ্যামাউন্ট অফ ইনফরমেশন দ্যাট ইজ পুট ইনটু ইউর ব্রেন and runs right there undigested all your life. We must have life building, man making, character making, assimilation of ideas. If you have assimilated 5 ideas and made them your life and character, you have more education than any person who has got by heart a whole library. If education is identical with information, the libraries are the greatest sages and the encyclopedia are the greatest rishis. এই পুরো অংশটা ডক্টর কস্তুরীরঙ্গন এনইপির প্রস্তাবনায়, ড্রাফট এনইপির প্রস্তাবনায় উদ্ধৃত করছেন। এবং তখন থেকেই আমরা খুব আশাবাদী ছিলাম যে এই স্বামী বিবেকানন্দের শিক্ষা চিন্তা হয়তো কিছুটা দেখতে পাব। এবং তারপরে 1 বছর পরে আমরা দেখলাম সত্যি যে এখনকার এনইপির আত্মা, বা আমরা আত্মা কি বলি বাংলায়, সোল, সেটি কিন্তু স্বামীজির শিক্ষা দর্শন। এবং নরেন্দ্রপুর এবং আমাদের রামকৃষ্ণ মিশন পরিচালিত ছাত্রদের এ বিষয়ে সত্যি খুব গর্ব অনুভব করা উচিত। এবং আমি তো খুব মজা করে বলি যে হোয়াট রামকৃষ্ণ মিশন থট ইয়েস্টারডে, আদার্স আর থিঙ্কিং টুডে। রামকৃষ্ণ মিশন পরিচালিত আমাদের স্কুল, আমি একটু স্কুল সংক্রান্ত ব্যাপারটাই বেশি বলছি, অন্তত এনইপির দিকে যদি আমরা নজর দিই তাহলে স্কুল এডুকেশনের ক্ষেত্রে রামকৃষ্ণ মিশন পরিচালিত প্রতিষ্ঠানগুলি এতদিন ধরে যা করে আসছে সেইগুলি যেন এনইপির পাতায় পুনরুদ্ধৃত করা হয়েছে। এবং আমরা খুব জোর দিয়েই বলি যে এনইপি আসার পর থেকে অন্তত দেওঘর, নরেন্দ্রপুর, পুরুলিয়া ইত্যাদি ইত্যাদি আরও আমাদের সব স্কুলে কোথাও নতুন কিছু সংযোজন করতে হয়নি। সব জিনিসগুলোই যেন আগে থেকে রাখা আছে গুছিয়ে। হোয়াট আর কেম থট ইয়েস্টারডে, দ্য আদার্স আর থিঙ্কিং টুডে। এটা আমাদের কিন্তু খুব গর্বের বিষয়। এবং এখানে এই স্বামীজি টু বি, ম্যান মেকিং অ্যান্ড ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন, আমরা বারবার শুনতে শুনতে স্লোগানের মতো মনে হয়, কিন্তু এটার যে গুরুত্ব কতটা আজকে আন্তর্জাতিক স্তরেও, সেটা ভাবলে আমাদের খুব আনন্দ হয়। এনইপির সঙ্গে আর একটা ব্যাপার এসেছে, সেটি হচ্ছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম, IKS। এবং সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি নিউ দিল্লি তারা এখন স্কুল স্তরেও IKS অলিম্পিয়াড, IKS কুইজ, IKS সেমিনার ইত্যাদি ইত্যাদি করছে। IKS-এ, ইন্ডিয়ান নলেজ সিস্টেমে, মূল 5টা বিষয়ের উপর জোর দেওয়া হচ্ছে। প্রথম হচ্ছে স্ববোধঃ, সেলফ অ্যাওয়ারনেস, কুটুম্ব প্রবোধনম, ফ্যামিলি এনলাইটেনমেন্ট, সামাজিক সমরসতা, সোশ্যাল হারমোনি, নাগরিক কর্তব্যম, সিভিক রেসপন্সিবিলিটি, প্রকৃতি শ্রদ্ধা চ, রেভারেন্স ফর নেচার। একটা কম্প্রিহেন্সিভ, সামগ্রিক একটা দৃষ্টি।
কিন্তু এর মূলটা হচ্ছে স্ববোধা, সেলফ অ্যাওয়ারনেস, টু বি। 21st সেঞ্চুরি স্কিল সম্বন্ধে খুব বলা হয়, সেখানেও আমরা দেখতে পাই লার্নিং স্কিল, লিটারেসি স্কিল, এসবের সঙ্গে সঙ্গে লাইফ স্কিল জুড়ে দেওয়া হয়েছে। শুধু ভাষার পরিবর্তন বা শব্দের পরিবর্তন, কিন্তু সেই স্বামীজির ম্যান মেকিং অ্যান্ড ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন, লাইফ স্কিল। স্বামী বিবেকানন্দ ভগিনী নিবেদিতাকে একটি চিঠিতে লিখেছিলেন, মাই আইডিয়াল ইনডিড ক্যান বি পুট ইন্টু few words, and that is to preach unto mankind their divinity and how to make it manifest in every movement of life. মানুষের মধ্যে যে দেবত্ব রয়েছে, পূর্ণত্ব রয়েছে, সে সম্বন্ধে তাদের সচেতন করে দেওয়া এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সেই পূর্ণত্ব এবং দেবত্ব কিভাবে বিকশিত হয় তার উপায় বার করে দেওয়া। এবং এই নিরিখেও যদি দেখি, আমাদের রামকৃষ্ণ মিশনের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ছাত্রদের মধ্যে এই হয়তো করার চেষ্টা করছে। ছাত্র ভাইদের উদ্দেশ্যেই বলছি, এটা একটা বিরাট দায়িত্ব, তোমরা হয়তো বুঝতে পারছো, এবং এ ব্যাপারে সচেতন হওয়া, গর্ব অনুভব করা। যখন সমগ্র বিশ্ব এদিকে তাকিয়ে আছে, আমাদের দায়িত্ববোধ কিন্তু আরো বেশি। স্বামীজি কি বলছেন? স্বামীজি বলছেন, টিচ yourselves, টিচ everyone his or her real nature. Call upon the sleeping soul and see how it awakes. Power will come, glory will come, goodness will come, purity will come, and all that is excellent will come when the sleeping soul is roused to self-conscious activity. Utsav Anand, Raktim Mitra, Sarojit Nashkar, power will come, glory will come, goodness will come, purity will come, and all that is excellent will come when the sleeping soul is roused to self-conscious activity. এইটা হচ্ছে ম্যাজিক। এবং সেই জন্যই স্বামীজির যে কথাগুলো অনেক সময় হয়তো আমরা বুঝতে পারি না, অল পাওয়ার ইজ উইদিন ইউ, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। উৎসব আনন্দ, রক্তিম মিত্র, সরজিৎ নস্কর। Take the whole responsibility on your own shoulders and know that you are the creator of your own destiny. লুকিয়ে আছে শুঁয়োপোকা, প্রজাপতি, একটি চারা গাছ, একটি বিশাল বটবৃক্ষ, রত্নাকর, বাল্মীকি। এই উত্তরাধিকার আমরা বহন করছি স্বামী বিবেকানন্দের কাছ থেকে, টু বি। গীতার দিকেও এখন খুব বেশি আমি ওদিকে যেতে চাই না। গীতাতেও যদি দেখি এই একই ভাব, উদ্ধরেত আত্মনা আত্মানম নাত্মানম অবসাদেত আত্মৈব হ্যাত্মনো বন্ধু আত্মৈব রিপুরাত্মনা। তুমি নিজেই তোমার বন্ধু। কখনো কখনো যখন তুমি তোমার নিজের উন্নতির চেষ্টা করো না, তখন নিজেই তোমার শত্রু হয়ে ওঠো, নিজেকে নিজে উদ্ধার করো। তার মানে অন্তরের যে পূর্ণতা, দেবত্ব রয়েছে, তাকে বিকাশ করো, জাগতিক ক্ষেত্র এবং আধ্যাত্মিক ক্ষেত্র। স্বামীজির উত্তরাধিকার দার্শনিক দিক দিয়ে বা অন্য অনেক দিক দিয়ে এটা খুব বড় একটা বিষয়। আমি আগেই বলেছি আমি সেদিকে যাচ্ছি না, আমি আমাদের ছাত্র ভাইদের জন্য এই একটা ব্যাপারেই সীমিত থাকব। কিন্তু স্বামীজি কি আশা করেন এবং কি আশীর্বাদ করেন সেটা শুনলে সত্যি আমরা এখন দাঁড়িয়ে পড়ব। স্বামীজি বলছেন, I want each one of my children to be 100 times greater than I could ever be. All of you must be a giant. Giant, this is my word. বাংলায় খুব সুন্দর, আমি চাই আমার সব ছেলেরা আমি যত বড় হতে পারতাম তার চেয়ে শতগুণ বড় হোক। তোমাদের প্রত্যেককে এক একটা দানা হতে হবে। আমি বলছি অবশ্যই হতে হবে। আমরণ কাজ করে যাও, আমি তোমাদের সঙ্গে রয়েছি, আর আমার শরীর চলে গেলেও আমার শক্তি তোমাদের সঙ্গে কাজ করবে। নরেন্দ্রপুরের ছাত্র ভাইরা, এই হচ্ছে আমাদের দায়। এবং স্বামীজির সৈনিক হওয়া, স্বামীজির প্রতিনিধি হওয়া, এই আমাদের উত্তরাধিকার। আমার মনে হয় ছাত্র ভাইদের মধ্যে হিন্দি ভাষীও কেউ কেউ আছেন। হিন্দিতে একটি কবিতা পাঠ করতে চাই আপনাদের অনুমতি নিয়ে, এবং আমরা সবাই বুঝতে পারবো।
स्वामी विवेकानंद के सपनों का युवक कैसा हो, এই হচ্ছে আমাদের দায়, এই হচ্ছে আমাদের উত্তরাধিকার। मुखमंडल तेजस्वी हो, वाणी ओजस्वी हो, शरीर में शक्ति हो, मन में उत्साह हो, सद्बुद्धि और विवेक हो, हृदय में करुणा हो, मातृभूमि पर प्रेम हो, इंद्रियों पर संयम हो, मन जिसका स्थिर हो, आत्मविश्वास दृढ़ हो, इच्छा शक्ति प्रबल हो, साहसी शूरवीर हो, सिंह जैसा निर्भय हो, लक्ष्य जिसका ऊंचा हो, सत्य जिसका ईश्वर हो, व्यासनों से मुक्त हो, जीवन में अनुशासन हो, मधुर प्रेममयी वाणी हो, संपूर्ण जगत कुटुंब हो, गुरुजनों पर सम्मान हो, माता पिता पर श्रद्धा हो, मानवीय संवेदना हो, दीन दुखियों का मित्र हो, सेवा में सदा तत्पर हो, ईश्वर में भक्ति हो, अचल देशभक्ति हो, जीवन पूर्ण नैतिक हो, चरित्र जिसका शुद्ध हो। स्वामी विवेकानंद के सपनों के युवा ऐसा हो, এই হচ্ছে বিবেকানন্দের উত্তরাধিকার আমাদের জন্য। The future belongs to those who believe in the beauty of their dreams. So always fall asleep with a dream and wake up with a purpose. If you can dream it, you can do it. But yes, with that, determination and consistency. That is the main thing. It is said, ask and you will get. Seek and you will find. Knock and the door will be opened. কিন্তু এই চাওয়া, দরজায় কড়া নাড়া, এইটাই হচ্ছে টু বির প্রথম স্টেপ। সেই কাজটা আমাদের করতে হবে। এবং ছাত্র ভাইরা, একটা কথা আমরা বলবো, এই মুহূর্তে আমাদের আন্তর্জাতিক শিক্ষা স্তরে, জাতীয় শিক্ষা স্তরেও সবাই যখন এই জিনিসটা নিয়ে খুব তৎপর হয়েছেন, তখন আমাদের এই আশ্রমের প্রেয়ার হলগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই কথাগুলোর আড়ালে যে কথাটা বলা হচ্ছে না, হয়তো সেই শব্দটা ইউজ করা হচ্ছে না, সেটা হচ্ছে আমাদের স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, আধ্যাত্মিক বিকাশ। যতক্ষণ না আমরা মূলে পৌঁছবো, শারীরিক, মানসিক, বৌদ্ধিক, আধ্যাত্মিক, ততক্ষণ কিন্তু এই ম্যাজিক হবে না। পাওয়ার উইল কাম, গ্লোরি উইল কাম, পিউরিটি উইল কাম, অ্যান্ড অল দ্যাট ইজ এক্সেলেন্ট উইল কাম। গীতায় ষোড়শ অধ্যায়ে দৈবাসুর সম্পদ বিভাগ যোগে 26টি গুণের কথা 3টে শ্লোকে বলা হয়েছে, সবই দৈবী সম্পদ, অভয়ম, সত্য, সংশুদ্ধি ইত্যাদি ইত্যাদি। সেই কলমির দল একটিকে টানলে সবগুলি চলে আসবে, কিন্তু এর আসল মানে কিন্তু আমাদের আধ্যাত্মিক উন্মেষ। এই বয়সে আমরা বুঝি বা না বুঝি, কিন্তু ওই প্রেয়ার হলকে ভালোবাসা, প্রেয়ার হলে যাওয়া, যেটুকু রুটিনে আছে ওইটুকু করলেই হবে, কিন্তু মন দিয়ে করতে হবে। ঠাকুরমা স্বামীজি আমাদের খুব ভালোবাসার জন। স্বামীজি বলছেন 3P, পিউরিটি, পেশেন্স অ্যান্ড পারসিভিয়ারেন্স। ঠাকুরের কাছে প্রার্থনা করলে পিউরিটি আসবে, মায়ের কাছে প্রার্থনা করলে পেশেন্স আসবে, স্বামীজির কাছে প্রার্থনা করলে পারসিভিয়ারেন্স আসবে। এই প্রেয়ার হলকে আমরা যতটা বেশি ব্যবহার করতে পারবো, আমাদের এই হয়ে ওঠা, বিইং অ্যান্ড বিকামিং, আরো দ্রুত হবে, আরো গতিশীল হবে। এই কথাটা কিন্তু আমাদের হৃদয় দিয়ে বুঝতে হবে। স্ট্রং রুটস অ্যান্ড পাওয়ারফুল উইংস। আমাদের হেডমাস্টার মহারাজ একটি তথ্যচিত্র কয়েকদিন আগে রিলিজ করেছেন, ইউটিউবে দেখছিলাম, এবং সেখানে আছে, ওটার নাম বোধহয় রুটস অফ উইজডম অ্যান্ড উইংস অফ সার্ভিস। স্ট্রং রুটস অ্যান্ড পাওয়ারফুল উইংস। এই যতক্ষণ আমাদের মূল দৃঢ় না হবে, আমাদের এই ওড়াটা হয়তো সার্থক হবে না। সুতরাং আমাদের সবার উপর খুব গুরু দায়িত্ব। আমরা এই গল্পটি অনেকবার শুনেছি, তবু আমার খুব বলতে ইচ্ছে করে সেই বট গাছের কথা। স্বামীজি ঠাকুরের কাছে খুব বকা খেয়েছিলেন। ঠাকুর তখন কাশীপুরে, নরেনকে খুব ভালোবাসেন। ক্ষীণ কণ্ঠে সেই সময় বললেন, নরেন কি চাস বল। নরেন বেচারা কি করে, সে বলে বসলো যে ঠাকুর আমি চাই
সুখদেবের মতো নির্বিকল্প সমাধিতে লীন হয়ে থাকি, এবং মাঝে মাঝে এই শরীর ধারণের জন্য যা দরকার সেটুকু হয়ে গেলে আবার সমাধিমগ্ন হয়ে যায়। এখন কোনো ভালো ছাত্র যদি বলে যে আমি আইআইটিতে পড়তে চাই বা এইমসে ডাক্তারি পড়তে চাই, যিনি শিক্ষক মহাশয় তিনি খুশি হবেন, প্রশংসা করবেন, বাহ এই তো স্বপ্ন দেখতে শিখেছো। আধ্যাত্মিক জীবনে নির্বিকল্প সমাধি কেউ চাইলে সদ্গুরু অবশ্যই প্রশংসা করবেন, যাক অন্তত চাওয়ার সাহস দেখিয়েছে। কিন্তু ঠাকুর তাকে বকতে শুরু করলেন, ছি ছি নরেন, আমি ভেবেছিলাম তুই বিশাল এক বট গাছের মতো হবি, কত লোক তোর ছায়া আশ্রয় নেবে, আর তুই কিনা শুধু নিজের মুক্তি চাস। এই বটগাছ হওয়ার দায় নরেনের তো ছিলই, তার উপায় নেই। চাবি আমার কাছে রইল, তোকে মায়ের কাজ করতে হবে, কাজ শেষ হলে মা চাবি খুলে দেবেন। কিন্তু আমরা যারা ছোট ছোট নরেনের চেলা চামুন্ডা রয়েছি, তাদের উপরেও কিন্তু এই দায় বর্তায় যে আমরা আমাদের সীমিত ক্ষমতা অনুযায়ী নিজের নিজের জায়গায় যদি বটগাছ হয়ে উঠতে পারি। আমি ছাত্র ভাইদের উদ্দেশ্যেই বলছি, আমার জীবন যেন আমার জন্য আশীর্বাদ স্বরূপ হয়, এবং আমার জীবন আমার চারপাশে যারা রয়েছেন, পরিবার থেকে শুরু হোক, তাদের জন্য যেন আশীর্বাদ স্বরূপ হয়। এটাই স্বামীজির উত্তরাধিকার আমাদের জন্য, ছাত্র ভাইদের জন্য, আমাদের সবার জন্য। স্বামীজির হৃদয় 1902 সালের 4 জুলাই স্বামীজি চলে গেলেন। 4 মাস আগে 18 ফেব্রুয়ারি তারিখে, ফেব্রুয়ারি মাসে, তার সবচেয়ে প্রিয় গুরু ভাই অভিন্ন হৃদয়ের সুরাখাল, তাকে তিনি চিঠি লিখছেন। এই সংসার নরককুণ্ডের মধ্যে যদি একজনের মনে এতটুকু শান্তি এবং আনন্দ দিতে পারো, সেটুকুই সত্য জানবে, বাকি সব ঘোড়ার ডিম। এই তো আজন্ম ভুগে দেখলেন। If in the cell of a world, if you can bring a little joy and peace to a single person for a single day, that much is true. All else is mere moonshine. This I have learned after suffering all my life. এত কঠিন কথা ছাত্র ভাইরা বুঝতে পারবে কিনা আমি জানি না, কিন্তু এই দায়ভার যদি আমরা নিতে পারি আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ জীবনে, যে আমরা আমাদের সীমিত ক্ষমতা অনুযায়ী বটগাছ হয়ে উঠব, আমাদের জীবন আমাদের কাছে এক আশীর্বাদ স্বরূপ হয়ে উঠবে, এবং আমাদের জীবন আমার চারপাশে যারা রয়েছে তাদের জন্য আশীর্বাদ স্বরূপ হয়ে উঠবে। আজকের এই পুণ্য দিনে ঠাকুর মা স্বামীজি চরণে প্রণাম নিবেদন করে তাদের কাছে প্রার্থনা জানাই, এই হয়ে ওঠা তাদের আশীর্বাদে আমাদের ছাত্ররা নরেন্দ্রপুরের এই যে আদর্শ, নরেন্দ্রপুর নিজেই একটি বিশাল বটগাছ, এবং সেই বটগাছের ছায়ায় যে আমরা যারা আশ্রয় পেয়েছি, তারাও যেন আমাদের সাধ্যমতো নিজেদের জীবন উৎসর্গ করতে পারি দেশের জন্য, দশের জন্য। এই প্রার্থনা পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের চরণে প্রণাম জানাই। আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ, নমস্কার, এবং ছাত্র ভাইদের অনেক অভিনন্দন, নমস্কার। আমরা এতক্ষণ অত্যন্ত মননশীল একটি বক্তব্য শুনলাম। পূজনীয় স্বামী দিব্যসুধানন্দজি মহারাজকে প্রণাম জানাই। এবার সময় আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপনের। ধন্যবাদ জ্ঞাপন করবেন আমাদের আশ্রমের পরিচালন সমিতির যিনি সভাপতি, স্বনামধন্য অধ্যাপক ডক্টর প্রশান্ত কুমার গিরি মহাশয়। ডক্টর গিরি। জয় শ্রীরামকৃষ্ণ। উপস্থিত সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, সশ্রদ্ধ নমস্কার জানাই। আমরা এখানে আজকে সমবেত হয়েছি দুটো কারণে। বিশেষ করে যারা আমরা পুরনো, এই সামনের 2-3 সারি রয়েছেন, প্রথম দিকের ছাত্রকর্মী
আজকে পাথরেঘাটার আর কাউকে দেখছি না। আগে বাসুদেবানন্দ এরা সব আসতো, আজকে আসতে পারেনি। আমাদের এদিন একটা আলাদা মিলন একসঙ্গে হয়ে পুরনো দিনের কথা বলবো, মহারাজের কথা বলবো, মহারাজের কথা শুনবো। এটা আমাদের এই দিনের একটা প্রাপ্তি। আমরা এটাকে তাকিয়ে থাকি সারা বছরের জন্য। আস্তে আস্তে আমাদের সংখ্যা কমে যাচ্ছে, সব শরীর চলে যাচ্ছে পুরনো। আর একটা আকর্ষণ আজকে হচ্ছে এই স্মারক বক্তৃতা শোনা, এবং তার আগে মহারাজের জীবনী পাঠ করা হয়, সেটাকে আরেকবার শোনা। মহারাজের জীবনী আমরা পড়েছি, জেনেছি, তার সঙ্গে বহুদিন একসঙ্গে কাটিয়েছি। তবুও শুনতে ভালো লাগে, খুব আনন্দ হয় কারোর সঙ্গে দেখা হলে। মহারাজের আজ সকাল থেকে অনেকগুলি মেসেজ পেয়েছি, মহারাজের একটা ছবি, সেই সঙ্গে পাথরেঘাটা আশ্রমের একটা কথা। খুব আমাদের কাছে একটা বিরাট আনন্দের দিন। তা আজকের সবার কাজ তো শেষ হতে চললো, এখন ধন্যবাদ দেওয়ার দায়িত্ব আমার উপর ন্যস্ত হয়েছে, সেটা এখন করি। আমি একটু কয়েকজনের নাম, শাস্ত্রকারানন্দজি বললেন যে কার নাম বলবো, ঠিকই বহু সন্ন্যাসীর শ্রম সাধনা ফল এই নরেন্দ্রপুর। অনেক কর্মী প্রচুর ত্যাগ করেছেন, ছাত্র প্রথম দিকে প্রচুর ত্যাগ করেছেন, নাম বলা যাবে না সবার। বা সরকারি মহলেও অনেকে অক্লান্ত শ্রম এবং এই আশ্রমের প্রতি তাদের ভালোবাসা নরেন্দ্রপুরে গড়ে উঠতে সাহায্য করেছে। আমি দুই চারটি নাম না বললে আমার নিজেরই মনে একটু কষ্ট হবে। লোকের সঙ্গে নাম আমাদের নিশ্চয় আমি একটু জোর করেই এর মধ্যে যারা মঙ্ক ইনচার্জ বা সেক্রেটারি হিসাবে সেবাদান করেছেন তাদের নামগুলো একটু বলবো, আর দু একটি নাম বলছি। প্রথম মঙ্ক ইনচার্জ হিসাবে দুজন কাজ করেছিলেন, স্বামী হিতানন্দ, স্বামী অজয়ানন্দ। স্বামী হিতানন্দ পূজক হিসাবে খুব বেশি পরিচিত, খুবই খুবই পরিচিত। তারপরে সেক্রেটারি হিসাবে এসেছেন প্রথম প্রণবেশানন্দ, তারপরে লোকেশ্বরানন্দ, মুমুক্ষানন্দ, অশোক্তানন্দ। এদের সবাই ঠাকুরমা তাদের কাছে নিয়ে নিয়েছেন। এখন যারা আছেন স্বামী সুপর্ণানন্দ, সর্বজ্ঞানন্দ, সর্বলোকানন্দ, এবং আমাদের পাশেই রয়েছেন শাস্ত্রজ্ঞানন্দ। এদের সঙ্গে আর দু একটি নাম, কৃষ্ণময়ানন্দ, কুবের মহারাজ। কামারপুকুরে তৈরির কাজ অনেকটা করে 40-এর দশকের শেষ এবং 50 দশকের প্রথম দিক করার পর এখানে উনি চলে আসেন 56 বা 57 সালের গোড়ার দিকে। তারপর সারা জীবনটা এখানেই ছিলেন। ব্রহ্মানন্দ ভবন বাদ দিলে প্রায় সব ভবন তার হাতে ছোঁয়া। অসাধারণ অসাধারণ। আমার ভালো লাগে মনে করতে, আমাদের বর্তমান হেডমাস্টারমশাই তার স্মৃতিতে একটি কনফারেন্স রুম করেছেন, এটাকে আমরা কখনো ভাবিনি। কৃষ্ণময়ানন্দ, অক্ষরানন্দ, কালীপদদা প্রথম দিয়ে কি শ্রমটাই না করেছেন। সকালে বেরিয়ে যেতেন, রাত্রে ফিরতেন, অনেকদিন দুপুরে খাওয়া হয়নি। তার ড্রাইভার বলতো যে ভবানীপুরে একটা চানাচুরের দোকান আছে নাম, সেখানে 100 গ্রাম চানাচুর কিনতেন, উনি কিছুটা খেতেন, আমাকে কিছুটা দিতেন, এই সারাদিনের খাওয়া। এইভাবে বহুদিনই কাটিয়েছেন এই অক্ষরানন্দ। প্রভানন্দ, যিনি পরে ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন, আমাদের স্কুলের দ্বিতীয় হেডমাস্টার এবং কাঠামোটা তৈরি করে দিয়ে গেছিলেন, তাদের নাম। আর উমানন্দ, সমাজসেবার ক্ষেত্রে প্রভানন্দের সঙ্গে উমানন্দ নামটা এসে যায়। সরকারি মহলে দুটো নাম না বললে বোধহয় অন্যায় করব।
এক ভারত সরকারের উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরে ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী মহেন্দ্র খান্না এবং পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা সচিব ডক্টর DM সেন। এরা যে কি করেছে কল্পনা করা যায় না। একটা ছোট্ট ঘটনা বলি। আমরা তো একটা ছোট্ট বাড়ি পেয়েছিলাম যে রাসবিহারী সেবা সদন, অসম্পূর্ণ 3তলা বাড়ি। সেখানে তারপর শুনেছো তোমরা তার কাহিনী। সেখানে সেবা সদন হয়নি, দাতব্য সেবা সদন না হয়ে সেখানে পরে ছাত্রাবাস তৈরি হয়েছিল। উল্লেখ করে একটা ভালো লাগবে হয়তো, এই সেবা সদন যে ফলকটি সেটি কিন্তু আমরা চলে আসার সময় নিয়ে এসেছি। সেটা বর্তমান প্রেমানন্দ ভবনের দোতলায় বাঁ দিকের যে সিঁড়ি সেই দিয়ে উঠে ছাত্রদের ব্লকের দিকে গেলে দেওয়ালে এখন বসানো আছে। এটা রাখা হয়েছিল। প্রেমানন্দ ভবন আমাদের হয়েছে 1959 সালের, যতদূর মনে হয় 23শে এপ্রিল উদ্বোধন হয়েছিল। ওইখানে ওই ফলকটা এখনো রয়েছে। যেটা বলতে যাচ্ছিলাম, আমাদের সেই বাড়িতে আমরা তো থাকি অল্প 50 জন 60 জন, জায়গার অভাব। তার যখন খবর পাওয়া গেল পাশের বাড়ি বুধাই ভবন 5তলা বাড়ি প্রাইভেট, এটা বিক্রি হবে, মহারাজ খোঁজ দিতে আরম্ভ করলেন। দাম 2.5 লক্ষ টাকা। মাথায় বাজ, 2.5 লক্ষ টাকা বিশাল ব্যাপার, কোথায় পাওয়া যাবে? আমার মনে আছে মহারাজ বলতেন, এবং তার লেখাতেও আছে, যে আমি কি করব, অত চাই। বেলুড় মঠকে বললাম, বলবো দেখো চেষ্টা করে। তাই DM সেন তখন শিক্ষা সচিব, তার কাছে মহারাজ ধরলেন, আমরা এই বাড়িটা যদি আমাদের সরকার অধিগ্রহণ করে আমাদের দেয় এবং এর দাম 2.5 লক্ষ টাকা, সে টাকা কোথায় পাবো? উনি এবার সঙ্গে সঙ্গে যেটা বললেন মহারাজকে, 1 লক্ষ টাকা অনুদান আপনি পাবেন, আর 1 লক্ষ টাকা ধার 20 বছরে আপনি বিনা সুদে শোধ দেবেন। এইটুকু ব্যবস্থা আমি আপনাকে করে দেবো। প্রথম দিন একবার এই কথা শুনেই মহারাজের কি আনন্দ। উনি বেলুড় মঠে বললেন, বেলুড় মঠ বললো ঠিক আছে, বাকি 50,000 টাকা আমরা তোমাকে লোন দেবো। সেই 5তলা বাড়িটা আমাদের হয়ে গেল, এবং তারপর তো আশ্রম বাড়তে আরম্ভ করলো। আমাদের ছাত্র সংখ্যা প্রায় 150-60 চলে গিয়েছিল। ম্যানেজিং কমিটি অবশ্য পাস করেছিল 100টা সিট, তো মহারাজ বাড়িয়েছিলেন। এই দুজনের নাম সেজন্য আমি বিশেষভাবে বললাম। এবার জাস্ট ফিরে আসে আজকের ধন্যবাদ দরপালা। বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে আজকের সভার কাজ শুরু। যারা সেসব সন্ন্যাসীতে অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। তারপরে একটি গান গেছে আমাদের স্কুলের ছাত্ররা, সোনার নরেন্দ্রপুর। আমি অনুরোধ করব তার সঙ্গে যদি একটা শব্দ যোগ করেন, শ্রীরামকৃষ্ণের পায়ের নুপুর সোনার নরেন্দ্রপুর। এই কথাটা হচ্ছে শিবপ্রদানন্দর একটা কবিতার শেষ লাইন, শ্রীরামকৃষ্ণের পায়ের নুপুর সোনার নরেন্দ্রপুর। সুন্দর ভালো লাগে দেখতে। আমাদের সৈকতেশ মহারাজ যখন পুরুলিয়ার সম্পাদক, তার কবিতা থেকে। আশ্রম গানের পরে আমাদের আশ্রম সম্পাদক স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি স্বাগত ভাষণ দিয়েছেন। তার যে কোনো ভাষণ সবাইকে মন্ত্রমুগ্ধ করে রাখে। খারাপ লাগে যিনি অল্প সময় বলেন, বেশি সময় বলেন না। আজও তার ব্যতিক্রম হয়নি। তিনি আশ্রম সম্পর্কে নানা কথা বলেছেন। আমি একটা ছোট্ট যোগ করছি, ভালো লাগবে সবাই, বিশেষ করে যারা একটু এই আশ্রমের বিভিন্ন কাজকর্মের খবর রাখেন, কোন দিকে যাচ্ছে, কী অবস্থা, তাদের খুবই ভালো লাগবে। মহারাজ শাস্ত্রজ্ঞানন্দজি আমাদের এখানে আগে প্রিন্সিপালে এসেছিলেন, পরে 15ই এপ্রিল 23 উনি সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছেন। এটা একটু যারা সচেতন একটু খেয়াল করবেন। তারপর থেকে আশ্রমের প্রতিটি বিভাগের কাজকর্ম পরিমাণগত এবং গুণগতভাবে বেড়ে চলেছে দারুণভাবে। এত আনন্দের ব্যাপার। ঠাকুরমা স্বামীজি তাকে কত কী করাবেন সে দেখার জন্য আমরা অপেক্ষায় আছি। অসাধারণ। মহারাজ
ঠাকুর আপনাকে সুস্থ রাখুন, আমাদের মধ্যে রাখুন, আমরা নরেন্দ্রপুরকে আরও অনেক বড় পোস্টে দেখে যাব। এরপরে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ স্বামী একচিত্তানন্দজি, পরম পূজনীয় স্বামী লোকেশানন্দজির অপূর্ব জীবন সংক্ষিপ্ত আকারে আমাদের সামনে তুলে ধরেছেন। কাজটি খুবই কঠিন, তিনি আমাদের নিরাশ করেননি, তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। যদি ক্ষমা করেন, আমি মহারাজের জীবনের 3টি ছোট্ট কাজ শেষ 18 বছরে দায়িত্ব নিয়ে করেছিলেন একটু উল্লেখ করছি। মহারাজ সেকেন্ড ইন্টারন্যাশনাল কনভেনশন অফ রামকৃষ্ণ সংঘ 1980, তারপর সেন্টেনারি অফ স্বামীজি চিকাগো অ্যাড্রেস 1993, শেষে মহারাজ তো 98 31 ডিসেম্বর গেছেন, 97তে করেছেন দায়িত্ব নিয়ে সেন্টেনারি অফ রামকৃষ্ণ সংঘ। এই 3টি কাজ তার উপর চাপানো হয়েছিল, সুন্দরভাবে সেটি সম্পন্ন করেছেন। এটা মানে খুব আনন্দ হয়। খুব এই সঙ্গে আরেকটা জিনিস বলতে ইচ্ছা করছে, আমি একটু বেশি সময় নিয়ে ফেলছি, তো ক্ষমা করবেন। মহারাজের একটি কথা যেটা নিয়ে আমরা খুব গর্ব অনুভব করি এবং খুব আনন্দ পাই, যদিও আমাদের তাতে কিছু, মহারাজ পোপ 2য় জন পলকে বলেছিলেন, আওয়ার অর্গানাইজেশন মে বি দি স্মলেস্ট, ইয়াংগেস্ট অ্যান্ড পুয়ারেস্ট, বাট দ্য রিচেস্ট ইন স্পিরিচুয়ালিটি। আমরা গর্ব অনুভব করি এই মহান সংঘের সঙ্গে যুক্ত থাকার সৌভাগ্যের জন্য। মহারাজের এই কথাটা খুবই মনে পড়ে আর খুব আনন্দ হয়। আমরা এই মিশনের সঙ্গে, রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত আছি, খুব আনন্দ হয়। আজকের সভার বিশেষ অতিথি স্বামী দিব্যসুধানন্দজি, আমাদের অতি প্রিয় অরিজিৎ মহারাজ। তিনি আশ্রম কলেজের ছাত্র ছিলেন। হয়তো অনেকে মনে পড়বে 2014-15 সালে তিনি আমাদের বিদ্যালয়েও ছিলেন কিছু সময়, এবং একটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে অল্পদিন ছিলেন। সেই সময় হায়ার সেকেন্ডারি সেকশনের দায়িত্ব নিয়ে একটি অসাধারণ কীর্তি সৃষ্টি করে গেছেন। এটা আর সম্ভব নয় যে চলে গেছেন। 2015 সালের এইচএস পরীক্ষায় নরেন্দ্রপুরের 23 জন ছাত্র প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থানে 2 জন, পঞ্চম স্থানে 3 জন, ষষ্ঠ 2 জন, সপ্তম 3 জন, নবম 5 জন, দশম 5 জন, এই 23 জন ছাত্র এইসব পজিশনগুলো। 9th ছাড়া প্রথম 10টা সব ছিল 8টা কেউ ছিল না। মোট 44 জন কি 45 জন ছাত্র সারা পশ্চিমবঙ্গে এর দায়িত্ব নিয়ে করেছেন উনি। স্বাভাবিকভাবেই তখনই ওর চাহিদা চারিদিক থেকে বাড়তে আরম্ভ করলো। আমাদের স্কুলে তাকে দেওয়া হোক মোটে, আমরা ছাড়তে চাচ্ছি না, আমরা নরেন্দ্রপুর ছাড়তে চাই না, কিন্তু আমাদের কথা বললে হবে না, এটা মোটে ঠিক করবেন। তখন একটা মজার ব্যাপার হয়েছিল, দেওঘর বিদ্যাপীঠে যেখানে উনি এখন প্রিন্সিপাল, সেখানে আবার সেক্রেটারি পরিবর্তন হচ্ছিল। সেখানে সেক্রেটারি হিসাবে যাকে চিজ করা হয়েছিল, এখন আছেন, তিনিও আমাদের ছাত্র, ফিস অনার্সের ছাত্র ছিলেন, বিপুলানন্দ, সন্ন্যাস নাম জয়ন্তানন্দ। তিনি মোটকে বললেন, আমি দায়িত্ব নিতে পারি একটা শর্তে, কি না, অরিজিৎকে ওখানকার হেডমাস্টার হিসেবে প্রিন্সিপাল হিসাবে দিতে হবে। ব্যাস, মঠ দুটো কাজই মঠ মেরে দিলেন, আমরা ওকে ছেড়ে দিতে হলো। তাহলে আমরা এখানেই পেতাম। যাক, আমরা তিনি বিরাট কাজ করছেন, খুবই ভালো। সে তার খ্যাতি এখন তার চারিদিকে, শুধু বক্তা হিসাবে নয়, শিক্ষার ব্যাপারে তার ওখানে প্রচুর তার অবদান। তার কাছে আমরা সবাই, তার তিনি কাছে অতি সুন্দর বক্তৃতা দিলেন আজকে, না অতি সুন্দর, নাতি দীর্ঘ সুন্দর ভাষণের জন্য সবার কৃতজ্ঞতা ভাজন হয়েছেন। আবার আসবেন আমাদের মধ্যে, এটি আমাদের আন্তরিক আবেদন। হ্যাঁ, ব্লাইন্ড বয়েজ একাডেমি ছাত্রদের সঙ্গীত পরিবেশন অবশ্যই সবার ভালো লাগবে, তাদের আগেই ধন্যবাদ জানাচ্ছে। এই সবার সঞ্চালক স্বামী ঈশ্বরানন্দজি তার দায়িত্ব সুন্দরভাবে পালন করেছেন, তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।